আচ্ছা, এইবার আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যাব। সো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টেরও একই রকম কিছু মেইন ফিচার আছে। তো একটা হচ্ছে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, against the concentration gradient, একটা হচ্ছে energy is required, and next carrier protein involved. এই তিনটা মেইন ফিচার হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যদি ডিভিশন করি আমরা, তো আগেই যেমনটা দেখানো হয়েছে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যেটা অ্যাড হবে, এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের তিনটা ফিচার সবগুলো ডিভিশনের মধ্যেই থাকবে। প্লাস প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে এনার্জি is directly derived from the hydrolysis of ATP. ATP hydrolysis directly, এখানে এটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে along the concentration gradient energy is required, carrier protein involved, এই তিনটাও থাকবেই। এখানে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে এখানে যে এনার্জিটা আসতেছে সেই এনার্জি derived secondarily from the concentration gradient created by the primary active transport. Here energy comes from concentration gradient that is created by primary active transport. Primary active transport. আচ্ছা, আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ছিলাম, সেখান থেকে আমরা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুইটা ডিভিশন করেছি। এখন আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে এক্সপ্লেন করব। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, এখানে তিনটা মেইন ফিচার, যে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এনার্জি ইজ রিকোয়ার্ড অ্যান্ড ক্যারিয়ার প্রোটিন ইজ ইনভলভড। আর সাথে যেটা যোগ ছিল, যে আমরা একটু রিভিউ করি, যে এটিপি এনার্জি ইজ রিকোয়ার্ড দ্যাট কামস ফ্রম দ্য ডিরেক্ট হাইড্রোলাইসিস অফ এটিপি। আচ্ছা, এখন এটার এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, আছে প্রোটন পাম্প, ক্যালসিয়াম পাম্প, ক্যালসিয়াম এটিপেস পাম্প। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আমরা ডিটেলস পড়ব। প্রোটন পাম্প, এটা আমরা যে দেখেছি যে স্টোমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় সেটার সাথে প্রোটন পাম্পটা রিলেটেড। আর ক্যালসিয়াম এটিপেস পাম্প, এটা কিডনি টিউবুলসে পাওয়া যায়। তো এখন আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্পটা একটু ডিটেলস পড়ি। সোডিয়াম পটাশিয়াম পাম্প, আচ্ছা, এটা সাইট। সোডিয়াম পটাশিয়াম পাম্প বডির প্রত্যেকটা সেলেই পাওয়া যায়। ইচ অ্যান্ড এভরি সেল অফ দ্য বডি কন্টেন্স সোডিয়াম পটাশিয়াম পাম্প। আচ্ছা আচ্ছা, প্রথমে এটা আমরা স্ট্রাকচারটা একটু পড়ব। স্ট্রাকচার হচ্ছে একটা সেল, সেখানে ধরা যাক যে একটা সাইডে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। সেই পাম্পের স্ট্রাকচারটা একটু আমরা এখানে দেখি। সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা একটা প্রোটিন। এই প্রোটিনের দুইটা সাব ইউনিট আছে। গ্লোবিউলার প্রোটিন, এটা হচ্ছে স্মলার বিটা সাব ইউনিট অ্যান্ড লার্জার আলফা সাব ইউনিট, ইট ইজ আলফা সাব ইউনিট। আচ্ছা, তো
এই বিটা অ্যান্ড আলফা সাব ইউনিট, আলফা সাব ইউনিটের আবার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, যেমন যদি দিস ইজ ইনসাইড অফ দ্য সেল, ধরে নে দিস ইজ আউটসাইড, তো এই আলফা সাব ইউনিটে ইনসাইড অফ দ্য সেলে সোডিয়াম বাইন্ডিং সাইট আছে, 3টা সোডিয়াম মলিকুলস বাইন্ড হওয়ার জন্য একটা সাইট, 3 সোডিয়াম, অ্যান্ড আউটসাইড দ্য সেল সেখানে 2টা পটাশিয়াম মলিকুলস বাইন্ড হওয়ার জন্য একটা সাইট, অ্যান্ড ইনসাইড দ্য সেল জাস্ট বিসাইড দ্য সোডিয়াম বাইন্ডিং সাইট, এখানে যে পোর্শন, দিস পোর্শন, এই আলফা সাব ইউনিটের এই পোর্শনটা এটিপেজ অ্যাক্টিভিটি শো করে, এটিপেজ অ্যাক্টিভিটি। তো এই হচ্ছে, আচ্ছা, তো সোডিয়াম পটাশিয়াম পাম্পের স্ট্রাকচারটা আমরা একটু সাম আপ করি। সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে একটা প্রোটিন যেটা সেল মেমব্রেনে থাকে, এই প্রোটিনটা গ্লোবিউলার ফর্মে থাকে এবং 2টা সাব ইউনিট আছে, একটা হচ্ছে আলফা সাব ইউনিট, একটা হচ্ছে বিটা সাব ইউনিট। আলফা সাব ইউনিটে 3টা বাইন্ডিং সাইট, 3টা সোডিয়ামের জন্য একটা বাইন্ডিং সাইট, 2টা পটাশিয়ামের জন্য একটা, আর সোডিয়াম বাইন্ডিং সাইটের পাশের যে পোর্শনটা বিটা সাব ইউনিটের একটা পোর্শন, এটা এটিপেজ এনজাইম হিসাবে কাজ করে। আর বিটা সাব ইউনিট এটা এই পুরো প্রোটিনটাকে সেল মেমব্রেনে অ্যাঙ্করিং করে রাখে, অর্থাৎ এর অবস্থানটা শক্ত করে ওই জায়গায় ধরে রাখে। আচ্ছা, নেক্সট আমরা এই মেকানিজমটা একটু দেখি। মেকানিজমটা হচ্ছে একটা সেল, সোডিয়াম পটাশিয়াম পাম্প। আচ্ছা, এই পাম্পে ইনসাইড দ্য সেল যখন সোডিয়াম বাইন্ডিং সাইটে 3টা সোডিয়াম মলিকুলস বাইন্ড করে, আর যখন এই দিকে আউটসাইড দ্য সেলে 2টা পটাশিয়াম বাইন্ড করে, তখন এই যে এটিপেজ যে পোর্শন, এই পোর্শনটা অ্যাক্টিভেট হয়। তো যখন এটিপেজ পোর্শনটা অ্যাক্টিভেট হচ্ছে, তখন আমরা একটা এটিপি হাইড্রোলাইসিস পাচ্ছি, যে একটা এটিপি হাইড্রোলাইজড হয়ে এডিপি আর ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। এই এনার্জিটা সোডিয়াম পটাশিয়াম পাম্পে একটা কনফরমেশনাল চেঞ্জ করে। এই কনফরমেশনাল চেঞ্জের জন্যে 3টা সোডিয়াম বাইরে পাম্প আউট হয়ে যাচ্ছে আর 2টা সোডিয়াম ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এখানে যে আমরা বললাম যে এই পাম্প এনার্জি যখন লিবারেট হয়, তখন এই পাম্পে একটা কনফরমেশনাল চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা আমরা একটু ডেসক্রাইব করার চেষ্টা করি, যদিও পুরোপুরি মিলবে না, তবে মনে রাখার সুবিধার্থে আমরা ধরে নিতে পারি যে এই ক্যাপটা হচ্ছে একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প, এখানে একটা সোডিয়াম মলিকুল রাখা হলো। তো যখন এখানে এটিপি হাইড্রোলাইসিস দিয়ে এখানে এনার্জি আসতেছে, তখন এই পাম্পটার একটা কনফরমেশনাল চলছে, সেই চেঞ্জটা আমরা ধরে নিতে পারি যে এই রকম। আচ্ছা, এই চেঞ্জ হয়ে গেল আর এই যে সোডিয়াম পাম্প আউট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখব যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফাংশন। ফাংশনস, 2টা মেজর ফাংশন, একটা হচ্ছে টু কন্ট্রোল দ্য সেল ভলিউম, অ্যান্ড ইলেকট্রোজেনিক নেচার। তো সেল ভলিউম কীভাবে কন্ট্রোল হচ্ছে, একটা সেলে আমরা যদি দেখি, একটা সেল লিপিড ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন দিয়ে ইনট্যাক্ট থাকে, এর মধ্যে প্রচুর প্রোটিন অ্যান্ড ইনঅর্গানিক মলিকুলস ট্র্যাপ থাকে। আচ্ছা, এখন একটা এরা হচ্ছে নেগেটিভলি চার্জড অর্গানিক মলিকুলস। আচ্ছা, তো এই প্রোটিন অ্যান্ড অর্গানিক মলিকুলগুলো নেগেটিভলি চার্জড, এবং আমরা যদি একটু ক্যাপিচুলেট করি আগের ভিডিওটা, যে আমরা বলেছিলাম যে প্রোটিন অ্যান্ড অর্গানিক মলিকুলস, লার্জার অর্গানিক মলিকুলস, এগুলো হচ্ছে কলয়েড এবং এগুলো ইজিলি প্লাজমা মেমব্রেন পাস করতে পারে না। তো সেই জন্যে সেলের ভিতরে যে নেগেটিভ চার্জের একটা স্টোর হয়ে আছে, এটাকে নিউট্রাল করার জন্যে বাইরে যে পজিটিভ চার্জগুলো আছে, যেমন সোডিয়াম পটাশিয়াম, এরা সেলের মধ্যে ঢুকতে চায় ইলেকট্রিক্যাল যে নিউট্রালিটি, এটা মেনটেন করার জন্য। তো এখন যদি সোডিয়াম সেলের মধ্যে ঢোকে, আমরা বলেছিলাম যে সোডিয়াম হচ্ছে একটা ক্রিস্টালয়েড
এবং এটা অসমোটিক প্রেশার ক্রিয়েট করতে পারে। কারণ সোডিয়াম যখন সেলের মধ্যে ঢুকবে এটা তখন ওয়াটারকে সাথে নিয়ে ঢুকবে। তো ওয়াটার সেলের মধ্যে যদি কন্টিনিউয়াসলিভাবে ঢুকতে থাকে সেক্ষেত্রে সেলটা একসময় বার্স্ট আউট হওয়ার চান্স থাকে। তাহলে আমাদের কী করতে হবে, এই সোডিয়ামকে সেলের ভিতর থেকে পাম্প আউট করতে হবে, দ্যাট ইজ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। সো যখন সোডিয়াম পাম্প আউট হচ্ছে তখন একটা ব্যালেন্স থাকতেছে এবং সেলডে যে ভলিউম সেটা কন্ট্রোলড হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা ইলেকট্রোজেনিক নেচারটা এক্সপ্লেন করি। একটা ব্যাপার যে তিনটা সোডিয়াম পটাশিয়াম পাম্পে 3টা সোডিয়াম আয়ন বাইরে যাচ্ছে আর 2টা পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকতেছে। তাহলে একভাবে যেমন সেলের ভিতর থেকে নেট আয়ন লস হচ্ছে, একইভাবে নেট পজিটিভ চার্জও লস হচ্ছে। যেমন 2টা ঢুকলো 3টা বেরোলে, তাহলে হচ্ছে সেলের ভিতরে নেগেটিভিটি গ্রো করতেছে। তো এই যে সেলের ভিতরে একটা নেগেটিভিটি গ্রো করা অ্যান্ড পজিটিভ, সেলের বাইরে একটা রিলেটিভলি পজিটিভ এনভায়রনমেন্ট গ্রো করা, এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের একটা কাজ। সো এটা হচ্ছে ইলেকট্রোজেনিক নেচার অফ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প।